প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে যে বিষয়টির উপর ক্লাস নিব সেটা হলো তোমাদের অ্যাকাউন্টিং এইচএসসির ফার্স্ট পেপারে যে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি আছে প্রাপ্য হিসাব সময় হিসাব সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসে স্বাভাবিকভাবে আমরা দেখি যে নর্মাল অঙ্কই সবসময় আসে, তবে আজকে যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করবো এই অঙ্কগুলো একটু কঠিন কোয়ালিটির একটা অঙ্ক, এবং এই অঙ্কের ভিতরে তোমাদেরকে অনেক কঠিন কঠিন কিছু বিষয় আছে যেটা তোমাদের বর্তমান সিস্টেমের উপরে অনেক কঠিনই মনে হয়, যদিও বিগত বছরগুলোতে অর্থাৎ আমাদের সময় এই অঙ্কগুলো সবসময় দেখা যেত আদিষ্ট অনুমোদিত প্রাপক এরপর বাট্টাকারী প্রতিষ্ঠান এই সংক্রান্ত বিষয়াদি নিয়ে, তবে তোমাদের সময়গুলোতে একটু কম দেখা যায়। তো আমি আজকে এই অঙ্কটি চিহ্নিত করেছি তোমাদের যে যারা একান্তইভাবে কোঅর্ডিনেট প্লাস বা এ প্লাস পেতেই যাও তাদেরকে আসলে এই একটু কঠিন কঠিন জিনিসগুলো ঘাটাঘাটি অনেক সময় করতে হয়। সেই ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এই অঙ্কগুলো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। তো আমি এই অঙ্কগুলো আজকে ডিটেলস তোমাদের সাথে এই অঙ্কের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা খুব সহজেই বুঝে ফেলবা যে এই জিনিসগুলো দিয়ে আমরা যখন আমাদের অঙ্ক দেয় তাহলে আমাদের কিভাবে সহজ করা সম্ভব হয়। আমরা একটু আগে দেখি, মানে অঙ্কটাকে একটু দেখি আগে, তারপরে আমি বাকি ডিটেলসে তোমাদেরকে সাথে আলোচনা করছি। প্রথমত দেখা, এখানে কি বলা হয়েছে যে নিনা অ্যান্ড কোম্পানি প্রাপ্য বিল সংক্রান্ত লেনদেনে নিম্নরূপ। আচ্ছা, কি বলেছে আমাদের কি অঙ্কটা দেখো। বলা হয়েছে এত 2016 সালের 1 মার্চ তারিখে জামাল 80,000 টাকা পণ্য কামালের নিকট বিক্রি করে। আচ্ছা, জামাল পাওনার টাকার জন্য 4 মাস মেয়াদি একখানি নোট প্রস্তুত করে কামালের নিকট বিক্রয় করে। মানে বিক্রয় করে বলতে এখানে এরকম হবে যে তার নিকট প্রেরণ করে। ঠিক আছে, কামাল যথারীতি স্বীকৃতি প্রদান পূর্বক নোটটি জামালের নিকট ফেরত পাঠায়, অর্থাৎ সে বিলে একটা স্বীকৃতি দেয়, অর্থাৎ সিগনেচার করে তার কাছে আবার ফেরত পাঠিয়ে দেয়। পরবর্তীতে জামাল নোটটি সালামের বরাবর অনুমোদন করে। যার বরাবর অনুমোদন করে তাকেই বলা হয় অনুমোদিত প্রাপক। ঠিক আছে, আমি এটা সম্পর্কে উপরে তোমাদের নোট দিয়েছি, আমি যদিও আলোচনা করবো কিছুক্ষণ পরে এই বিষয়টা তোমাদের সাথে। সালাম নোটটি তার ব্যাংকার সোনালী ব্যাংকের নিকট হতে 15% হারে বাট্টা করে নেয়। মেয়াদ প্রতিটি নোটটি যথারীতি পরিশোধিত হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন এখান থেকে যে কথাগুলো বলেছে কথাগুলো তোমাদের বুঝতে একটু কঠিন হতে পারে, আমি মূল আলোচনায় যখন চলে যাব তখন বিষয়গুলো বুঝে ফেলবা খুব সহজেই। আচ্ছা, এখানে কি কি বলছে এটা দেখি। নোটের বাট্টা পরিমাণ নির্ণয় করে আমাদের করতে হবে কি, আদিষ্টের বইতে জাবেদা দাও, অনুমোদিত প্রাপক ও বাট্টাকারী প্রতিষ্ঠানের বইয়ের প্রয়োজনীয় জাবেদা দাও। এখন দেখো এখানে যে কথা বলেছে আদিষ্ট, তারপর অনুমোদিত প্রাপক, বাট্টাকারী প্রতিষ্ঠান, আসলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই ব্যাপারে আমি তোমাদেরকে উপরে সুন্দর করে নোট দিয়ে দিয়েছি শর্টকাট। এই বিষয়গুলো একটু আমি তোমাদের সাথে ব্যাখ্যা দিয়ে আসি। প্রথমত প্রাপ্য হিসাব কি জিনিস এটা তোমাদের জানতে হবে, এবং তোমরা তো এটা জানো অবশ্যই। তারপর আমি একটু লিখে দিয়েছি, তোমরা দেখো, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা সেবা দানকারী প্রতিষ্ঠান কারো কাছে বাকিতে পণ্য বিক্রয় করিলে বা বাকিতে সেবা দিয়ে থাকলে যে পাওনার সৃষ্টি হয় তাকে প্রাপ্য হিসাব বলে। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে টাকা পাওনা হলে তাদেরকেই প্রাপ্য হিসাব বলে। প্রাপ্য হিসাব থেকে আবার প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের সৃষ্টি হয়। মূলত বাকিতে বা ধারে ক্রয় বিক্রয় থেকেই কিন্তু দেনাদার পাওনাদারের সৃষ্টি হয়, আর এই দেনাদার পাওনাদারের যার কাছে আমি টাকা পাবো এর কি বলা হয় কি, প্রাপ্য হিসাব। আচ্ছা, যা হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো বলা হয়েছে কি যে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য নোটের সৃষ্টি, অর্থাৎ যার কাছে আমি টাকা পাবো ওনাকে যদি আমি কোনো কারণে অবিশ্বাস করি যে সেই লোকটা আসলে যে কোনো সময় টাকা নিয়ে ঘোরাফেরা করতে পারে বা সে উল্টাপাল্টা করতে পারে, তখন আমরা কি করি, এটাকে একটা লিখিত ডকুমেন্ট করি যে সে যাতে আমার সাথে উল্টাপাল্টা করতে না পারে। এই যে লিখিত ডকুমেন্ট করা হয় এটাকেই কিন্তু মূলত বলা হয় প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। তাহলে প্রাপ্য বিলটা কি জিনিস এটা সম্পর্কে আমি আবার এখানে আরেকটু তোমাদের লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। এখানে কি বলা হয়েছে যে প্রাপ্য নোট হলো প্রাপ্য বিলের একটি লিখিত ডকুমেন্ট যা হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য মানে হলো কি, যে আইনের বৈধতা আছে যে এটা একজনে আরেকজনকেও এই বিলটা টাকা আদায় করার জন্য মানে নিতে পারে। ঠিক আছে, বা ধার দেওয়া যায়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় হস্তান্তরযোগ্য, যে এক হাত থেকে আরেক হাতে এটা দেওয়া যায়। ঠিক আছে, বলা হয়েছে যা হস্তান্তরযোগ্য এবং প্রয়োজনে হলে ব্যাংকে বাট্টা করা সম্ভব। কিন্তু এটা ব্যাংকেও বাট্টা করা যায়। ব্যাংকে বাট্টাটা কিভাবে করা হয়, বাট্টাটা করা হয় যে যার কাছে বিলটা দেওয়া হয়েছে যদি সে চিন্তা করে যে আমার এখনই এই মুহূর্তে টাকা দরকার, তাহলে মেয়াদ পূর্তির আগে সে ব্যাংকের কাছ থেকে নগদ টাকা বিনিময়ে এই বিলটা ভাঙাতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংক কিছু তার কাছ থেকে বাট্টা নিয়ে থাকে। ঠিক আছে, বার্তা নিয়ে ব্যাংক
হয়তো তাকে নগদ টাকা প্রদান করে। আচ্ছা, যার আইনের বৈধতা আছে, প্রাপ্য নোট বিভিন্ন মেয়াদ ভিত্তিতে প্রস্তুত করা হয়। তবে মেয়াদ ভিত্তিতে প্রস্তুত করা হয় এটা ঠিক আছে, কিন্তু মনে রাখবা যে প্রাপ্য হিসেবে বিলের মেয়াদটা বিশেষ করে 3 মাস, 4 মাস, 5 মাস এরকম হয়, অর্থাৎ মাস ভিত্তিক। এটা যে বছর বা বছর হবে তা কোনো অবস্থাতেই সম্ভব না, এটা মাস। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি 3 মাস বা 4 মাস। আচ্ছা, যা হোক, এখন আমাদের বুঝতে হবে যে আদেশটা কি জিনিস। তোমাদের এখানে আদিষ্ট নিয়ে খুব কথা আছে। আদেশটা কি জিনিস, আদিষ্ট কি জিনিস? দেখো, আদেশটা কি জিনিস। আদেশটা হলো বিক্রেতা যিনি বিলের টাকা পাবেন, অর্থাৎ যে বিক্রি করেছে, বিক্রি যে তিনি করেছে সেই কিন্তু বিলের টাকা পাবে, একেই বলা হয় আদেশটা। কেন আদেশটা বলা হয়? দেখো, আদেশটা বিল প্রস্তুত করে স্বাক্ষর করার জন্য ক্রেতাকে আদেশ করেন, ঠিক আছে। কারণ যিনি মানে বিক্রি করে উনি কিন্তু টাকা পাবে, তাই না? যে টাকা পাবে সে করে কি একটা বিল প্রস্তুত করে। বিল প্রস্তুত করে যার কাছে বিক্রি করবে তাকে বলে এই বিলে এখন তুমি সিগনেচার দাও, মানে তুমি কি আদেশ করেছে যে যদি সিগনেচার দাও তাহলে আমি তোমাকে পণ্য বাকিতে দিব, যদি না দাও তাহলে আমি বাকিতে দিব না। তার মানে কি সে আদেশ করেছে যে বিলে সিগনেচার করো তুমি। এই জন্যই কিন্তু তাকে বলা হয়েছে আদেশটা, যিনি আদেশ করেন। আদেশটার কাছে বিলের নাম সবসময় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। যিনি এই আদেশটা, ওনার কাছে বিলের নাম সবসময় হবে কি আমাদের প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, যেহেতু আদেশটা বিলের টাকা পাবেন। আচ্ছা, আমরা দেখি তারপরে আদিষ্ট। আদিষ্ট হলো কি? যে আদিষ্ট হলো ক্রেতা যিনি বিলের টাকা পরিশোধ করিতে বাধ্য, ঠিক আছে। যে কিনে সেই কিন্তু বিলের টাকা দিবে, এবং একে বলা হয় তোমার আদিষ্ট। প্রতিষ্ঠানের ভাষায় তাকে বলা হয় আদিষ্ট। কারণ আদিষ্ট হলো বিলের টাকা পরিশোধ করবে, ঠিক আছে, অর্থাৎ তিনি ক্রয় করেছেন। আচ্ছা, আদিষ্ট বিলের স্বীকৃতি দিয়ে থাকেন। এই আদিষ্ট বিলের স্বীকৃতি দেয়, তার মানে কি? যে বিলটা যে প্রস্তুত করা হয়েছে, বিলটা সঠিক আছে, আমি বিলের টাকা দিব, এই মর্মে সে একটা সিগনেচার করেছে। তার মানে কি? সে বিলের স্বীকৃতি দিয়েছে। যদি সে বিলের সিগনেচার না করে তাহলে কিন্তু এই বিল স্বীকৃতি পায় না। এই জন্য বলা হয়েছে যে স্বীকৃতি দিয়ে থাকেন। আচ্ছা, বিক্রেতা কর্তৃক প্রস্তুত করা বিলের সাক্ষ্য প্রদান করে থাকেন। কি করেন? আদিষ্ট করেন। আদিষ্টর কাছে বিলের নাম সবসময় পদেয় বিল বা পদেয় নোট। কেন? কারণ আদিষ্টই কিন্তু এই বিলের টাকা প্রদান করিবে, মানে পরিশোধ করবে। আচ্ছা, এখন আসি আমরা অনুমোদিত প্রাপক। অনুমোদিত প্রাপক হলো আদেশটা যখন বিলের টাকা আদায়ের জন্য অন্য কাউকে ভার দেয় তাকে অনুমোদিত প্রাপক বলে। অনুমোদিত প্রাপকের কাছে এই বিলের নাম সবসময় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। অর্থাৎ সহজ কথা একটা ব্যাপার লক্ষ্য করো, যেমন আদেশটার কাছে একটা বিল আছে, ঠিক আছে, যিনি টাকা পাবেন, ঠিক আছে, বিক্রি করেছে, পণ্য বিক্রি করেছে, টাকা পাবেন। এখন একটা বিষয় দেখো, যে এই যে টাকা তিনি পাবেন, সে যদি এর ভিতরে যদি তার কাছে এমন একজন ব্যক্তি আসে, এসে বলে যে আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমাকে টাকা দেন, ঠিক আছে। অন্য এক ব্যক্তি উনি বললো যে দেখেন ভাই, আমার কাছে তো বিলটা আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, এই মুহূর্তে আমাদের কাছে একটা বিল আছে। তাহলে এই বিলটা উনি কি করলো, যে তাকে দিয়ে দিল, দিয়ে বললো যে তাকে আপনাকে আমি দিলাম, এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি মেয়াদ শেষে বিলের টাকা যিনি পরিশোধ করবে তার কাছ থেকে নিয়ে নেন। তাহলে সে কি এটা অনুমোদন পেল না যে বিলের টাকাটা আদায় করার জন্য? এই জন্য তাকে বলা হয়েছে অনুমোদিত প্রাপক, ঠিক আছে। আচ্ছা, যা হোক, ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে শিক্ষার্থী, আমি পরবর্তী আলোচনায় যাই। এখন দেখো, বাট্টাকারী প্রতিষ্ঠান। বাট্টাকারী প্রতিষ্ঠান কাকে বলা হয়েছে? যে সকল প্রতিষ্ঠান বাট্টায় বিল ভাঙায়, অর্থাৎ কিছু বাট্টা পেয়ে বিলের টাকা নগদ প্রদান করে তাকে বাট্টাকারী প্রতিষ্ঠান বলে। অর্থাৎ এই বিলটা যদি যার কাছে বিলটা আছে, এই যদি মনে করে যে আমার এই মুহূর্তে টাকা দরকার, কিন্তু বিলের মেয়াদ তো তোমরা দেখেছো যে এখানে 4 মাস পরে টাকা পাবে, কিন্তু তার আজকেই টাকা দরকার, এখন টাকা কোথায় পাবে? তাহলে যেহেতু এই বিলটা আইনের বৈধতা আছে, সে কি করলো, একটা ব্যাংকের কাছে চলে গিয়ে বললো যে ভাই, আমার কাছে একটা বিল আছে, বিলটা আমি বিক্রি করবো, ঠিক আছে, আপনি আমাকে কিছু টাকা দেন, বিলটা রেখে দেন। তখন এই ব্যাংক তাকে বললো যে আমি যে তোমার কাছে থেকে বিল রাখবো, তা আমার লাভ কি, আমাকে একটা লাভ ধরাই দাও। তাহলে সে বললো যে আপনাকে আমি 10% বা 15% আমি আপনাকে বাট্টা দিয়ে দেবো। এই জন্য এটাকে বলা হয়েছে বাট্টাকারী প্রতিষ্ঠান, যে সেখান থেকে বিলে বাট্টায় ভাঙানো সম্ভব হলো, ঠিক আছে। সে কি করলো, কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে, মানে বাট্টা পেয়ে সে তাকে টাকা প্রদান করে দিল। তো এই জন্যই বলা হয়েছে এই কাজটা বিশেষ করে ব্যাংকেই করে থাকেন। হ্যাঁ, বাট্টাকারী প্রতিষ্ঠানের কাছে বিলের নাম সবসময় বাট্টাকৃত প্রাপ্য বিল বা বাট্টাকৃত প্রাপ্য নোট। যেহেতু সে বাট্টা করেছে বিলে, এই জন্য বিলের নাম তার কাছে বাট্টাকৃত প্রাপ্য বিল, প্রাপ্য বিল বা বাট্টাকৃত প্রাপ্য নোট। আচ্ছা, যা হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাহলে চলে যাই আমরা মূল অঙ্কে। এখন দেখি মূল অঙ্কে আমাদের কি বলেছিল। প্রথম বলেছিল যে নোটের বাট্টা পরিমাণ নির্ণয় করো। তাহলে বাট্টা পরিমাণ নির্ণয় করতে হলে দেখো, বাট্টা
আছে 15%। তোমরা মনে করো না যে 15% 40,000 টাকা 80,000 টাকা বা দিলেই আমাদের হয়ে যাবে, না, বিষয়টা কিন্তু তা না। কারণ হলো বিলের মেয়াদ ছিল কতদিন, ওই দেখো 4 মাস মেয়াদ ছিল। তাহলে 4 মাস মেয়াদ যদি থাকে তাহলে মনে রাখতে হবে যে কোনো পার্সেন্ট আমরা যখন একটা টাকা দিই তখন ওই পার্সেন্টে যে টাকাটা বের হয় এটা হয় পূর্ণ বছরের টাকা, ঠিক আছে, 1 বছরের টাকা বের হয়। তাহলে আমরা যেহেতু 4 মাসের কাজ করবো তাহলে আমাদের 4 মাসেরটা বের করতে হবে। তাহলে আমরা 80,000 টাকা বা 15% দিলে আমাদের যে টাকা হবে এটা পূর্ণ বছর মানে 12 মাস। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ দিব আর 4 দিয়ে গুণ দেবো, তাহলে আমাদের ক নাম্বারের কাজটা হয়ে যাবে। তো দেখো নিচে যেটা তোমাদের সমাধান আছে একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝে ফেলবা। তো এখানে তোমাদের এই যে নোটের বারটা 80,000কে তোমরা 15 দিয়ে করলা, গুণ দিয়ে পার্সেন্ট করে যে টাকা হলো এই টাকাকে তোমরা কি করবা, 12 দিয়ে ভাগ দিবা, যেহেতু 12 মাসে 1 বছর 4 দিয়ে গুণ দেবা, ঠিক আছে। তাইলে তোমাদের এই ক নাম্বারের আনসারটা বের হয়ে যাবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরে তোমাদের বলেছে আদিষ্টের বইয়ের জাবেদা দাও। এখন আদিষ্টের বইকে আমি তোমাদেরকে আগেই বলেছি যে একটা হলো আদিষ্টা আর একটা হলো আদিষ্ট। তাহলে এই আদিষ্ট বইয়ে আমাদের জাবেদা করতে হবে, অর্থাৎ বিলের টাকা যিনি প্রদান করবে, তাহলে কে প্রদান করবে, যিনি ক্রেতা, ঠিক আছে, পণ্য ক্রয় করেছেন সে বিলের টাকা প্রদান করবে। তাহলে এই আদিষ্ট বইয়ে আমাদের জাবেদা দেবো। এখন দেখো আমরা জাবেদায় চলে যাই। জাবেদা আমরা যখন দেবো তখন দেখো যিনি ক্রয় করেছিলেন, ঠিক আছে, এটা হলো মিনা অ্যান্ড কোম্পানি এর আদিষ্টের বই। আদিষ্টের বই তাহলে আমাদের কি হবে, ক্রয় করেছে, তাহলে ক্রয় ডেবিট আর ক্রয়ের টাকা কি পাবে, জামালের কাছ থেকে ক্রয় করেছিল, তাহলে জামাল ক্রেডিট, ঠিক আছে। এখন যখন ক্রয় করেছে তখন প্রথমে ক্রয় দিয়ে একটা জাবেদা হবে, ক্রয় দিয়ে জাবেদা হওয়ার পরে আমাদের পণ্যটা ক্রয় করলো। এখন পণ্যটা ক্রয় করার পরে কি হলো, ক্রয় করার পরে কিন্তু আমাদের হয়েছিল কি বিল। প্রথম পণ্য ক্রয় করেছে, তারপরে কি হয়েছে, বিল প্রস্তুত হয়েছে। তাহলে বিল প্রস্তুত হয়ে কি বলেছিল যে যথারীতি স্বীকৃতি প্রদান করছে। তাহলে স্বীকৃতি যখন প্রদান করছে তার মানে কি সে বিলের টাকা পরিশোধ করবে এই মর্মে সে স্বীকৃতি প্রদান করেছে, তখন এটার নাম হয়ে গেছে তার কাছে পদেয় বিল, যেহেতু বিলের টাকা তাকে দিতে হবে। স্বীকৃতি প্রদান করে জামালের কিছু কাছে ফেরত পাঠিয়েছে, যখন ফেরত পাঠিয়েছে তখন তার কাছে জাবেদা কি হয়েছে, জামাল ডেবিট আর পদেয় নোট ক্রেডিট, মানে পদেয় নোট মানে পদেয় বিল, ঠিক আছে, অর্থাৎ এটা টাকাটা পরিশোধ করিতে হবে, পদেয় নোট বা পদেয় বিল ক্রেডিট। আচ্ছা এরপরে দেখো সে করেছে, তারপরে যখন তোমার এই বিলের মেয়াদ 4 মাস শেষ হয়ে গেছে, 4 মাস শেষ হয়ে যাওয়ার পরে কি করেছে, সে বিলের টাকা পরিশোধ করে দিয়েছে, তাই না, বিলের টাকা তার পরিশোধ করতে বাধ্য। দেখো এই যে সর্বশেষ কথাটা আছে, মেয়াদ পুড়িয়ে নোটটি যথারীতি পরিশোধিত হয়। তাহলে পরিশোধিত হয় যেহেতু সে পরিশোধ টাকা করে দিয়েছে, পরিশোধ করে দিলে তার পদেয় নোট ডেবিট হয়ে যাবে আর নগদ টাকা প্রদান করেছে, নগদান ক্রেডিট, ঠিক আছে। তাইলে আমাদের ঘ নাম্বারে জাবেদাটা আমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে আমাদের কি বলেছে, গ নাম্বারে আমাদের বলেছে অনুমোদিত প্রাপক ও বাট্টাকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জাবেদা দাও। এখন অনুমোদিত প্রাপক, এখন তোমাদের বুঝতে হবে, আমি একটু আগে আলোচনা করেছিলাম, তারপর আবার বলছি অনুমোদিত প্রাপক কে। অনুমোদিত প্রাপককে এখানে একটু লক্ষ্য করবো বিষয়টা। এখানে বলছে জামাল বিলের স্বীকৃতি প্রদানপূর্বক নোটটি জামালের নিকট ফেরত পাঠায়। আচ্ছা, পরবর্তীতে জামাল নোটটি সালামের বরাবর অনুমোদন করে। তাহলে এই যে সালামের বরাবর অনুমোদন করছে, এই সালামকে বলা হবে অনুমোদিত প্রাপক, ঠিক আছে। কারণ সালামকে সে অনুমোদন দিয়েছে যে বিলের টাকাটা তুমি কি করবা, আদায় করবা, ঠিক আছে। তাইলে এখন একটা ব্যাপার হলো, দেখো সালামের আমাদের জাবেদা করতে হবে, সালামের ঘরে জাবেদা করতে হবে, এবং সালাম কি করছে, দেখো এখানে একটা কাজ করছে, সালাম নোটটি তার ব্যাংকার সোনালী ব্যাংকের নিকট হতে এত % হারে বাট্টা করে নেয়। সে কিন্তু টাকাটা একদম সরাসরি যিনি টাকা প্রদান করবে, মানে বিলের মূল্য পরিশোধ করবে, তার কাছ থেকে টাকা আনেনি, সে আবার ব্যাংকের কাছ থেকে টাকাটা ভেঙে আছে। তাহলে তার ঘরে জাবেদাটা কি হবে আমরা একটু দেখে আসি, আমরা আলোচনা করি, তোমাদের করে বুঝাচ্ছি। দেখো তাহলে প্রথমত সে একটা বিলটা পেয়েছে, কে পেয়েছে, ওই যে আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি সালাম, এটা সালামের ঘরে জাবেদা, মনে করো যে সালাম বিলটা পেয়েছে। তাহলে প্রাপ্য নোট ডেবিট, তার কাছে এটা বিলটার নাম হবে প্রাপ্য নোট, আর পেয়েছে কার কাছ থেকে, জামালের কাছ থেকে পেয়েছে, জামাল ক্রেডিট, ঠিক আছে। তাইলে প্রাপ্য নোট ডেবিট আর জামাল ক্রেডিট। আচ্ছা এখন দেখো কি করেছিল সালাম, কি করেছিল সালাম, এই বিলের টাকা তার মেয়াদ 4 মাস যাবে, তারপরে সে আদায় করবে, এই পর্যন্ত সে অপেক্ষা করেনি। সে একটা ব্যাংকের কাছে গিয়ে বলেছে কি, ভাই আমার টাকা দরকার, আমাকে টাকা দেন, বাট্টায় ভেঙেছে, 15% বাট্টায় ভেঙেছে। তখন কি করছে, ব্যাংকের কাছ থেকে একটা টাকা আনছে, টাকা যখন আনছে সে নগদ টাকা পেয়েছে, এই জন্য হবে কি নগদান ডেবিট। আর সে বাট্টা ভেঙেছে, বাট্টা দিয়েছে, এই বাট্টা দিয়েছে এই জন্য বাট্টা খরচ, এই জন্য বাট্টা ডেবিট,
ঠিক আছে। আর এই যে সেই বিলটা ছিল, যে প্রাপ্য বিলটা তার কাছে ছিল ৮০,০০০ টাকা মূল্যের, এই প্রাপ্য বিলটা সে কি করেছে, প্রাপ্য বিলটা দিয়ে দিয়েছে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, তাহলে এই জন্য প্রাপ্য নোট ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথমে সে টাকা কি করেছে, বিলটা গ্রহণ করেছে, তারপরে বিলের বিনিময়ে টাকা এনেছে, তাহলে এই জন্য তার কাছে দুইটা জাবেদা হবে। ঠিক আছে, আচ্ছা যাও, এরপরে হবে আমাদের কি বলেছে, বাট্টাকারী প্রতিষ্ঠানের নিকট জাবেদা। বাট্টাকারী প্রতিষ্ঠান এখানে বলেছে যে বাট্টাকারী প্রতিষ্ঠানের হিসাবে হইতেছে প্রয়োজনীয় জাবেদা। বাট্টাকারী প্রতিষ্ঠান মানে কি, আমি তোমাদেরকে আগেই বলেছি, ব্যাংক যার কাছ থেকে বাট্টা ভেঙেছে, তাহলে ব্যাংকের ঘরে জাবেদা, সহজ কথা। তাহলে ব্যাংকের ঘরে জাবেদা যদি হয়, তাহলে আমরা কি করবো, আমরা চলে যাবো আমরা ব্যাংকের ঘরে। এই দেখো সোনালী ব্যাংকের জাবেদা, বাট্টাকারী প্রতিষ্ঠান সোনালী ব্যাংকে কি করেছে, দেখো সোনালী ব্যাংক এই বিলটা ওই এর কাছ থেকে, কার কাছ থেকে, তোমার সালামের কাছ থেকে বাট্টায় ভেঙেছে, সালামের বিলটা ভেঙে দিয়েছে। তাহলে ভেঙে দিলে যখন সে বিলটা আদায় করেছে, মানে গ্রহণ করেছে ব্যাংক, তখন বিলটার নাম হয়েছে বাট্টাকৃত প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। কারণ এই বিলটা সে বাট্টায় ভেঙেছে, এই জন্য ওর কাছে বিলের নাম হবে বাট্টাকৃত প্রাপ্য বিল, ডেবিট। আর সে বিলটা নিয়ে সে কি করেছে, নগদ টাকা দিয়েছে, তাহলে নগদান ক্রেডিট। এখানে একটু কথা বলে রাখি, সেটা হলো নগদটা একটু সবাই লিখলে তোমাদের ভালো হয়, যেহেতু ক্রেডিট। আর সে বাট্টা পেয়েছে, যেমন ব্যাংক তো যখন বাট্টায় ভেঙেছে তখন বাট্টা পেয়েছে, তাহলে বাট্টাটা ব্যাংকের জন্য আয় হয়ে গেছে, এই জন্য বাট্টা হিসাব ক্রেডিট কত, ৪,০০০ টাকা। এই যে ৪,০০০ টাকা, এইটা কিন্তু ওই যে ক নাম্বারে যে ৪,০০০ টাকা করেছিলাম তোমরা, বাট্টা তোমরা ক্যালকুলেশন করেছিলে সেই ৪,০০০ টাকা। তো তাহলে এটা তার কাছে জাবেদা হয়ে গেল, বাট্টা কিন্তু প্রাপ্য নোট ডেবিট, নগদান ক্রেডিট, আর প্রাপ্য বাট্টা ক্রেডিট। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে সে ব্যাংকটা কি বাট্টায় ভেঙেছে, বাট্টায় ভাঙার পরে দেখো বিলটা কি করেছে, ব্যাংক তার হাতে রেখে দিয়েছে। তার হাতে রেখে দেওয়ার পরে ঠিক ৪ জুলাই চলে গেছে, অর্থাৎ বিলের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন গিয়া সে কি করছে, টাকাটা আদায় করছে। আদায় করছে কার কাছ থেকে, যিনি বিলের টাকা পরিশোধ করবে। ঠিক আছে, আদিষ্টুর কাছ থেকে যখন টাকাটা আদায় করেছে, তখন আদায় টাকা পেয়ে গেছে, এই জন্য হয়েছে নগদান ডেবিট, আর বাট্টাকৃত প্রাপ্য নোট ক্রেডিট। এখন তোমরা একটা কথা বলতে পারো যে এটা বাট্টাকৃত, তার কাছে বাট্টাকৃত প্রাপ্য নোট নাম কেন হলো, যে আমি আগেই বলেছি যে বাট্টায় ভেঙেছে এই কারণে। এখানে আর একটা কথা তোমরা মনে রাখবা, মনে রাখার জন্য সহজ কথা হলো, তার কাছে যদি বিলের নাম প্রাপ্য বিল হতো, তাহলে কিন্তু দেখো একটা প্যাচ লেগে যেত। কি প্যাচ লেগে যেত, সেটা হলো ব্যাংকের নিজস্ব কিন্তু কিছু বিল আছে যেটা মানুষের কাছে সে পাবে। ঠিক আছে, তাহলে এইটার নাম কিন্তু ব্যাংকের কাছে প্রাপ্য বিল। আর যেই বিলটা অন্যের বিল বাট্টায় ভেঙে দিচ্ছে, ওইটার নামও যদি ব্যাংক প্রাপ্য বিল দেয়, তাহলে দুইটা কি এক হয়ে গেল না? তাহলে ব্যাংক নিজেই কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না একটা বা সময় গিয়ে, নির্দিষ্ট একটা টাইম পরে গিয়ে, যে কোনটা আমি বাট্টায় ভেঙেছিলাম অন্যের বিল, আর কোনটা আমার নিজের পাওনা ছিল অন্যের কাছে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা করতে পারবে না। এই কারণে ব্যাংক যতটা বিল বাট্টায় ভাঙা হবে, ততটা বিলের নাম ব্যাংক সবসময় দিয়ে যাবে বাট্টাকৃত প্রাপ্য বিল। ঠিক আছে, বা প্রাপ্য নোট। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করে দিলাম। যা হোক, আমি এটা মনে করলাম যে এই অঙ্কটা একটু কঠিন কোয়ালিটির অঙ্ক, তোমাদের এই জাতীয় অঙ্ক বোর্ডে একটু কমই দেখা যায়, হুটহাট করে হয়তো আসে, বিশেষ করে টেস্ট পরীক্ষাগুলোতে তোমাদের বা টেস্ট পরীক্ষাগুলোতে তোমাদের এই জাতীয় অঙ্কগুলো দেয়। বোর্ডে এত কঠিন অঙ্ক আসলে বর্তমান দেয় না, যদিও এটা অনেক আগে দেওয়া হতো, যেমন আমাদের সময় এগুলো দেওয়া হতো, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছি। তো তারপর আমি মনে করলাম যে তোমাদের এই জিনিসগুলো জানা দরকার। ঠিক আছে, তো এখানে যে আমি শর্টকাট নোট দিয়েছি, তোমাদের যাদের প্রয়োজন ভিডিও পর একটু ক্লিক করে এই নোটগুলো তোমরা তোমাদের মতো লিখে নিতে পারবো, আমি একটু টেনে টেনে তোমাদেরকে দিচ্ছি। তো আমার এই জাতীয় ক্লাসগুলো তোমাদের আরো যদি প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের চাহিদা অনুযায়ী দিব। আর আমার এই জাতীয় ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে দাও, এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এটাকে কমেন্ট করো, লাইক দাও, শেয়ার করো, তখন আমার মনে হয় যে আমার তো ভিডিওগুলো স্টুডেন্টের জন্য প্রয়োজন, আমি আরো কঠিন কোয়ালিটি বা ভালো ভিডিও বানিয়ে এদের জন্য দেই। সেই ক্ষেত্রে আমি নিজেকে একটু মানে প্রস্তুত করি তোমাদের ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।